উনি যদিও বলছেন কোনো ভয় নাই, আমরা আসলে গড়পোড়া একটি গরু সিঁদুর ম্যাচ দেখতে ডরায়। আমাদের স্বাধীনতার পর যে প্রথম দুর্ভিক্ষটা হয়েছিল, এটা অনেকগুলো কারণের একটা ছিল 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধেরই একটা প্রভাব। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এটার একটা ইম্প্যাক্ট পড়ে। তারপরে এই 90-এর দশকে সাদ্দাম হোসেনের সাথে ওইটার একটা ইম্প্যাক্ট আছে। আমরা 2007 সালেও আমরা দেখি এটা ইম্প্যাক্ট আছে। আমাদের এর বড় কারণটা হচ্ছে কি আমাদের জ্বালানি নির্ভরতা। আমরা যে এলএনজি আমদানির উপর নির্ভর করি। গত 7 বছরে আমাদের 2 লাখ কোটি টাকার এলএনজি আমদানি করা হয়েছে। আর গ্যাস অনুসন্ধান আমাদের ব্যয় হয়েছে 8,000 কোটি টাকা গত 24 বছর। তো আমরা গ্যাস অনুসন্ধানে আমরা বিনিয়োগ করতেছি না, আমরা ফোকাস দিচ্ছি না। আমরা আমাদের সবচেয়ে বেশি ইনপুট বা টাকা ব্যয় হয় আমাদের জ্বালানি আমদানি করার টাকা। তো এখন জ্বালানি ইস্যুটা এটা শুধু আমাদের ইয়ার ইস্যু না, এটা একটা সিকিউরিটি ইস্যু আছে। মানে আমরা বলি যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। আমরা যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করার জন্য একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, আমাদের এখন জ্বালানিটা এমন জায়গায় গেছে, এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। কী কারণে? সাপোজ আমরা যে ফুটুঙ্গি বাড়ি গার্মেন্টস দিয়ে, সেই গার্মেন্টসের বিদ্যুৎ উৎপাদনের জন্য হচ্ছে আমাদের এলএনজি লাগবে। সো আমাদের ওভারঅল ইকোনমিক কলাপস করবে যদি কনফ্লিক্ট দীর্ঘায়িত হয়। সব কিছু মিলে মনে হচ্ছে যে আসলে কনফ্লিক্ট দীর্ঘায়িত হবে না, কিন্তু আমাদেরকে এটার জন্য আমরা প্রস্তুত কিনা, ইনক্লুডিং ইউ সরকারি কর্মকর্তারা আমাদের দেশকে আমদানি নির্ভর বানিয়েছে। আমাদের সবচেয়ে ভয়ানক জিনিস, আমরা খাদ্যের জন্য আমদানি নির্ভর, জ্বালানির জন্য আমদানি নির্ভর, আমরা স্বনির্ভর হতে পারি না। এজন্য আবু তাহের খানও দায়ী। আপনাকে সামনে পাইছি, আপনাকে বলেনি। তো আমরা দেখছি 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ হওয়ার ফলে আমরা গমের সংকটে পড়লাম, খাদ্য সংকটে পড়লাম, এবং হাসিনা গত লাস্ট 2 বছর তার শেষে ইউক্রেন যুদ্ধের উপর তার সকল ব্যর্থতার দায়ভার, সকল লুটপাটের দায়ভার ইউক্রেন যুদ্ধের উপর দিয়ে দিয়েছে। তো এখন সরকারগুলা ওই দায়ভার দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, একই সাথে আমাদের এই ক্রাইসিসটা থেকে একটা শিক্ষা নেওয়ারও আমার মনে হয় প্রয়োজন আছে। যে আমরা যদি বারবার আমদানি নির্ভর হই, আমাদের সাপোজ খাদ্যের ক্ষেত্রে আমাদের সাত কৃষি একটা গুরুত্বপূর্ণ জিনিস, তারপরে ভার্টিক্যাল এগ্রিকালচার এখন অনেক জায়গায় আসতেছে। তো খাদ্য নিরাপত্তা, যেহেতু আমাদের পপুলেশন মানে আমাদের সবচেয়ে ডেন্সিলি একটা পপুলেটেড কান্ট্রি, তো খাদ্য নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। এই ভূখণ্ডের ট্র্যাজেডি হচ্ছে এই ভূখণ্ড প্রতি 100-200 বছরে অনেকগুলো আমরা দেখছি যে দুর্ভিক্ষ দেখছি। আমরা সেই যে বলে 1776 সালে দেখলাম, তারপরে ব্রিটিশদের 200 বছরের মধ্যে আমরা কয়েক বছর পর পরে দুর্ভিক্ষ দেখেছি এই ভূখণ্ড। সর্বশেষ চলে যাওয়ার আগে আমরা যে 43-এর যে দুর্ভিক্ষ, এটাতে প্রায় 40 লাখ লোক মারা গেছে। সর্বশেষ আমরা স্বাধীন দেশ পাইও আমরা কিন্তু 15 লাখ লোক না খাইয়ে মারা গেছে। এখন তো আমরা দেখেছি মঙ্গা বলে দীর্ঘদিন ধরে আমরা মঙ্গায় বসে আমাদের দেশের কিছু একটা সার্টেন অংশ, অথবা গত 15-20 বছর আমরা কিছুটা স্বনির্ভর হয়েছি, কিন্তু তারপরও আমাদের কিন্তু ইনসিকিউর হয়ে গেছে। আমাদের এই গত 10 বছর আমরা দেখি হঠাৎ করে পেঁয়াজের দাম 200-400 হয়ে যায়। এটা কিন্তু একটা ইনসিকিউরিটি। মানে আমাদের ওভারঅল যে জ্বালানি নির্ভরতা, খাদ্যের জন্য যে বিদেশমুখিতা, এটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তো আমাদেরকে এখন পলিসি নিয়ে চিন্তা করতে হবে যে আসলে আমরা কীভাবে নেক্সট পলিসিটা মানে সাজাতে পারি। আমরা যেন আমাদের অনুসন্ধানে, গ্যাস অনুসন্ধানে বলা হচ্ছে যে আমরা গ্যাসের উপরে ভাসছি, কিন্তু এটা গত 15-16 বছরে এটা পুরো আন্ডার ইউজ, এবং সমুদ্র অনেকে গ্যাসটা তো আবিষ্কার করতেছেন, যে আমরা সেদিকেও আমাদের কোনো মনোযোগ নাই। তো আমাদের নিজস্ব রিসোর্স অনুসন্ধান করা, তার বিকল্প। আপনি একটা ভালো কথা বলছেন যে আমরা কেন খালি মিডল ইস্টের ল এন্ডিং লেবার সাপ্লাইয়ের দিকে মনোযোগী। আমাদের মধ্য এশিয়া বলছেন, ইস্ট এশিয়া বলছেন, এদিকে আমাদের ফোকাস দিতে হবে। এবং আমরা আসলে ট্রেন্ড পিপল পাঠাই না, যার কারণে এখন জাপান, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা নর্ডিক কান্ট্রিগুলোর কথা, মানে ওয়েস্টার্ন ইউরোপের কথা যে বললেন, এখানে নিডটা কি আমরা ওই নিড অ্যাসেস করতে পারি না। এখানে একটা এজ পিপলের সংখ্যা বাড়তেছে এবং এখানে জনসংখ্যা নেগেটিভ। তো ওইখানে কাজের লোকের প্রচুর অভাব আছে। তারপরে হচ্ছে যে কোন ধরনের কাজে ঢুকছে, যেহেতু এজ পপুলেশন বাড়ছে, ওইখানে নার্স, কেয়ার গিভার এগুলোর ডিমান্ড আছে। তো আমরা ওই লোকগুলো তৈরি করবো কিনা। তারপর টেকনিশিয়ান বিভিন্ন এটা যা আছে। তারপর আরেকটা হচ্ছে যে আপনার আলোচনার এটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি, রেপুটেশন খুব ইম্পর্টেন্ট। যে আমরা এজ এ ন্যাশন আকারে আমাদের গ্লোবালি আমাদের রেপুটেশন ব্র্যান্ড খুবই পুয়ার, মানে মিসকিন, গরিব,
এবং মানে লেবার সাপ্লাই দেখা যায় একই কাজ করে ভারত, শ্রীলঙ্কা, নেপাল আমাদের থেকে 2-3 গুণ বেশি বেতন পায়। সাপোজ ফিলিপাইন শুধু হাউস বেড সাপ্লাই দিয়ে আমরা প্রতি মাসে 2 বা 3 বিলিয়ন ডলার পাই। তারা খুব সম্ভব 6-7 বিলিয়ন বা 9 বিলিয়ন ডলার তারা রেমিটেন্স আনতেছে। আমাদের খুব কম রিসোর্স এক্সপোর্ট করে, ম্যান পাওয়ার এক্সপোর্ট করে। তার কারণটা কি? কারণ তারা ট্রেন্ড, নার্স, স্কিল কোনো দেখে নারীকে পাঠাচ্ছে তারা বিদেশে। তো তারা তারপরে হসপিটালি সেক্টরে ভালো কাজ করতে পারতেছে, নার্স হিসেবে ভালো কাজ করতে পারতেছে এবং তাদের একটা প্রফেশনাল রেপুটেশন তৈরি হয়েছে। তো আমাদের এই রেপুটেশন বিল্ড করতে আমাদের স্কিল লোক পাঠায়। দেখা গেছে আমাদের লোক সে ভাষাও জানে না, তার কোনো স্কিল নাই, সে বলছে কোনো মতো যাইতে পারলেই হবে। মানে সে ওই জায়গায় কি কাজ করবে এটা নিয়ে তার কোনো আইডিয়া নাই, ওটা ল্যাঙ্গুয়েজটা নিয়ে আইডিয়া নাই, ওটার কালচার নিয়ে কোনো আইডিয়া নাই। তো দেখা গেছে একটা আমরা অপ্রস্তুত একটা রিসোর্সকে পাঠাইয়া আমাদের রেপুটেশনের ক্ষতি হয় এবং ক্ষতি হয়। এটা হচ্ছে আবু তারেক খান নিয়ে আলোচনা। আমাদের দুজন বক্তা রায়ান আহমেদ কায়ুম খুব ভালো আলোচনা করে, সুস্মিতা চলে গেল, সুস্মিতা নিয়ে সমালোচনা ছিল, সুস্মিতা যেহেতু নায়ক তার সমালোচনা না করে। তো ওই মেকেবিলিটিস নিয়ে একটা গল্প দিয়ে শেষ করে দেব যে প্রিন্স নিয়ে আলোচনা আসলে আমাদের মহাভারতের কথা আসা দরকার ছিল। মহাভারতের বিশ্বের সাথে পঞ্চপাণ্ডবের একটা আলোচনা হয় শেষের দিকে, যখন শেষ হয়ে যায়। তো পঞ্চপাণ্ডব জিজ্ঞেস করছে বিশ্বকে যে একজন আদর্শ রাজা বা একজন ভালো রাজার গুণাবলী, বৈশিষ্ট্য কি হওয়া উচিত। তো সে বলছিল যে রাজা এমন লোক দ্বারা পরিবেষ্টিত থাকবে, তাদের সাথে রাজার পার্থক্য আছে, রাজার মাথায় মুকুট আছে আর তাদের মাথায় মুকুট নাই। মানে বলছেন যে মানে স্কিল, ক্যাপাবল, অ্যাডভাইজার পরিবেষ্টিত থাকা। তো আমি দেখলাম যে মেকিয়াভেলি এই কথাই বলছেন যে একজন শাসককে চেনা যায় হাউ ইন্টেলিজেন্ট হি ইজ বাই হিজ ফেলোস, মানে তার আশপাশের লোকদের দ্বারা চেনা যায়। তো আমরা যে নতুন রাষ্ট্রের কথা চিন্তা করতেছি, আমরা সেরকম একটা জ্ঞানভিত্তিক, ইনফরমেশন ভিত্তিক আমরা এবং একটা স্ট্রং, ইকোনমিক্যালি ভায়াবল এবং আমরা মিলিটারিলিও ভায়াবল হতে হবে বাংলাদেশকে। সাপোজ আমরা এখন দেখতেছি যে আমাদের যদি পর্যাপ্ত ডিটারেন্ট না থাকে, ইরানের কাছে পর্যাপ্ত ডিটারেন্ট আছে বলে তারা একটু ফাইট দিতে পারতেছে। ভবিষ্যতে হচ্ছে যে একটা সুন্দর আর্টিকেল ওয়াল স্ট্রিট জার্নালে আসলো, ওর নাম হচ্ছে ভদ্রলোক সদানন্দ দুমে। ওনার শিরোনাম হচ্ছে ইরানস নিউক্লিয়ার পারস্যুট অ্যান্ড দ্য পাকিস্তান এক্সাম্পল। মানে কত হাস্যকর আর্টিকেল হতে পারে এই ধরনের পত্রিকাগুলোতে, এত বড় বড় পত্রিকাতে। আমাদের ন্যারেটিভ আজকে আলোচনা খুব ইম্পর্টেন্ট, যে আফগান বা আফগানের যুদ্ধ। এই সদানন্দ দুমে দেখতেছেন যে পাকিস্তান এক্সাম্পল দেখে আমাদের সতর্ক থাকা, ইরান যেন নিউক্লিয়ার ক্যাপাবল না হয়। কারণ পাকিস্তান নিউক্লিয়ার ক্যাপাবল হওয়ার পরে পুরো সাউথ এশিয়ায় কি আওয়াজ লাগতেছে, ভারত এই যুদ্ধ করতে হচ্ছে, এই সেই, মানে ভারতের কোনো দোষ নাই। মানে পাকিস্তান মিলিটারি ক্যাপাবল হওয়ার কারণে সব অনাচার হচ্ছে। এখন ইরানকেও নিউক্লিয়ার ক্যাপাবল হওয়া যাবে না, কিন্তু ইসরায়েল কেন ক্যাপাবল হইলো, ভারত কেন ক্যাপাবল হইলো, নর্থ কোরিয়া কেন ক্যাপাবল হইলো, বা সাউথ কোরিয়া কেন ক্যাপাবল হইলো, চীন, রাশিয়া, অন্য সুপার পাওয়ার ক্যাপাবল হইতে পারবে, কিন্তু পাকিস্তান ক্যাপাবল হতে পারবে না, ইরান ক্যাপাবল হতে পারবে না, মানে অন্য কোনো দেশ ক্যাপাবল হতে পারবে না। এই যে একটা ফেলাসি আর কি। তো এই জন্য আমাদেরকে আসলে সতর্ক হতে হবে। আমরা যদি আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা যদি সেফগার্ড না করতে পারি, এটার জন্য আমাদের প্রয়োজনীয় মিলিটারি ইনফরমেশন, এই প্রিপেয়ারনেসও আমাদের লাগবে। কারণ ভবিষ্যতের যুদ্ধটা অনেক ফ্রন্টে হবে, শুধু বাণিজ্য যুদ্ধ না, সরাসরি মিলিটারি ফ্রন্টও যুদ্ধ নামতেছে। তো এই জায়গায় যারা প্রিপেয়ার থাকবে না, তারা মানে ক্ষমতাধরদের আহার হবে আর কি। তো আমরা যেন এই আহার না হই। আমরা একটা খুবই দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডের মানুষ খুবই সাহসী এবং রেজিস্ট করছে যে কোনো ইনভেডারদেরকে, যে কোনো এভিল ফোর্সকে। তো এই শক্তিটাকে আমাদের কাজে লাগিয়ে আমাদেরকে একটা মানে শক্তিশালী রাষ্ট্র গড়া হবে। আমার মনে হয় 5ই আগস্টের অভ্যুত্থানের একটা বার্তা আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। এই সমাপনী বক্তব্য না না